আদিগুরু শঙ্কর সাফল্যমণ্ডিত করে এগিয়ে যেতে পারি। আমি বক্তব্য রাখার জন্য আমার মাইক্রোফোন আমাদের সকলের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী অরূপ রায়ের হাতে তুলে দিচ্ছি। অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আদিগুরু শঙ্করাচার্যের শ্রী মন্দিরের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এখানে উপস্থিত আছেন আমাদের ভাই দিব্যেন্দু মুখার্জি, প্রাক্তন এমএমআইসি, আছেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী শ্রীধর ঘোষ, আছেন গুপ্ত প্রেস পঞ্জিকার প্রধান অচিন্ত ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন দেবাশিস গোস্বামী, সাধিকা খনামা এবং ডক্টর গোপাল কীর্তি এবং অন্যান্য সমস্ত যারা সাধু সন্ত বা যারা অ্যাস্ট্রোলজি করেন, এই অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য যারা আছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আদিগুরু শঙ্করাচার্যের ইতিহাস, হিন্দু ধর্মের, তার যে হিন্দু ধর্মের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য প্রচার করেছিলেন তিনি। এবং আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা সকলেই শঙ্করাচার্যকে দেবতা হিসেবে মানি এবং যুগ যুগ ধরে শঙ্করাচার্যের তার পুজো হয়ে আসছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। সুতরাং তার মন্দির তৈরির ভাবনা এটা অভূতপূর্ব। আমি অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকলকে, যারা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ মহৎ উদ্যোগ, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং এখানে একটা কর্মযজ্ঞ শুরু হবে আগামী দিনে। শুধু আদিগুরু শঙ্করাচার্যের মন্দির নয়, তার সঙ্গে শিব মন্দির, দুটি গার্ডেন হবে, একটি সিজনাল, একটি পার্মানেন্ট, এবং একটি ফাউন্টেন হবে। এবং এই জায়গাটা, সেই সঙ্গে গোশালা থাকবে। এই জায়গাটা অত্যন্ত সুন্দরভাবে সৌন্দর্যায়নের মধ্যে দিয়ে সেজে উঠবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিগত 9.5 বছরে বাংলার ঢোল পাল্টে দিয়েছেন এবং বাংলা আজ সুন্দরভাবে সেজে উঠেছে। বাংলার কাকদ্বীপ থেকে দার্জিলিং পর্যন্ত সর্বত্রই তার উন্নয়নের কর্মযজ্ঞের মধ্যে দিয়ে সার্বিকভাবে
একদিকে মানবতার ভাবনা, মানুষের অর্থনৈতিক উন্নতি, আর একদিকে বাংলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা, মানুষের প্রতিদিনের যে প্রয়োজন, রাস্তাঘাট, শহরকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই ভাবনার মধ্যে দিয়ে যেমন বাংলা সেজে উঠেছে, সেই সঙ্গে সঙ্গে তার ঐতিহাসিক সিদ্ধান্ত রাইটার্স বিল্ডিং থেকে তার প্রধান সচিবালয় তুলে নিয়ে আসা হাওড়াতে, হাওড়ার পশ্চিমকুল বারাণসীর সমতুল। আমি এই কথা শুনেছি এবং এই পশ্চিমকুলে তিনি নবান্ন প্রতিষ্ঠিত করেছেন এবং সেখান থেকেই বিগত ৬-৭ বছর ধরে রাজ্য পরিচালনা করছেন এবং হাওড়ার মানুষ রাজধানীর নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সেই সঙ্গে হাওড়া অভূতপূর্বভাবে সেজে উঠেছে। এটা আমার কথা নয়, যারা কর্মসূত্রে বিদেশে থাকেন, কখনো কখনো তাদের বাড়িতে আসেন, তারা বহুদিন পরে এসে হাওড়াকে দেখে অবাক হয়ে গেছে, এ কি হাওড়া আমরা দেখছি। তো সেই সঙ্গে আরো কিছু বাকি আছে, সেই জায়গাগুলো নতুন করে সেজে উঠবে এবং সেই সঙ্গে ধর্মীয় ভাবনা, মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাবনার মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে সমাজে যে অবক্ষয় আমরা লক্ষ্য করি, সে অবক্ষয় থেকে আমরা সমাজটাকে রোধ করতে পারব আদিগুরু শঙ্করাচার্যের ভাবনার মধ্যে দিয়ে। এই ভারতবর্ষের পবিত্র ভূমি, বহু মহাপুরুষের জন্ম হয়েছে এই ভারতবর্ষের মাটিতে, সেই মহাপুরুষদের জন্মে ধন্য হয়েছে এই মাটি, এই ভূমি। কখনো স্বামী বিবেকানন্দ, কখনো ঠাকুর রামকৃষ্ণদেব, কখনো শ্রী চৈতন্যদেব, কখনো আদিগুরু শঙ্করাচার্য, বহু এই সমস্ত মানুষের, এরা মানুষ নয়, এরা ঈশ্বররূপী মানুষ, এরা ভগবান। তাদের জন্মে পবিত্র এই ভারতবর্ষে একজন নাগরিক হিসেবে আমরা গর্বিত এবং সেই সঙ্গে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ভাবনা, সেই ভাবনাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমি আজকের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আমার আন্তরিক সহযোগিতা সবসময় থাকবে। আমি এই উদ্যোগকে আবার স্বাগত জানিয়ে অবশ্যই আমার এই অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং সঙ্গে সঙ্গে এলাকার মানুষকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। তাদেরও সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব নয়। এখানে অনেকেই আছেন, এখানে বিশিষ্ট জনেরা আছেন, শাহরুখ চ্যাটার্জি আছেন, তপন মুখার্জি আছেন, এছাড়াও অয়ন আছে, অয়ন ব্যানার্জি, সুশোভন চ্যাটার্জি সহ সংবাদ আমাদের ম্যানেজার আছে, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং যারা অ্যাস্ট্রোলজাররা এসছেন এখানে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। জয় গুরু শঙ্করাচার্য।
আছে। তো সেখানে আমাদের প্রফেশনেও আছে, সেটা আমাদের অস্বীকারের কোনো জায়গা নেই। তার মানে এটা নয় যে জ্যোতিষশাস্ত্রটা ফ্রড বা চিটিংবাজি। তো এই যে মানুষের মনের যে ধারণা, সেটাকেও আমাদের একটা বদলানো আমাদের একটা কর্তব্য। তার সাথে সাথে আমরা যখন এই সংগঠন শুরু করেছিলাম, সেটা মানুষের সাথে মানুষের পাশে দাঁড়িয়ে এই মনোভাব নিয়ে আমরা এগিয়েছিলাম। সেই জন্য আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিলাম, আজও আছি। প্রতি বছর আমাদের যখনই ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস বা ডিজাস্টার আসে, আমাদের সংগঠন কিন্তু সর্বপ্রথম এগিয়ে যায় এবং যতটা সম্ভব আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী আমরা সাহায্য হাত বাড়াই। এবার আসছে যে আমরা কি করে আদিগুরু শঙ্করাচার্যর সাথে কি করে কানেক্টেড হলাম। বিষয়টা হচ্ছে যে আমাদের সংগঠনের সবসময় নতুন কিছু ভাবনা নিয়ে আমরা চলাফেরা করি। তো এই ভাবনাটাও আমাদের বিগত বহুদিন ধরে চলছিল। হঠাৎ করে আমাদের একদিন আলোচনার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে স্থির করি যে আমাদের সারা পশ্চিমবঙ্গে আদিগুরু শঙ্করাচার্যর মন্দির সেইভাবে নেই। কিছু মঠ আছেন যেগুলো সাধু সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত, কিন্তু সেই মঠগুলো কোনো না কোনো কারণবশত তারা সেইভাবে মানুষের মধ্যে সাড়া ফেলতে পারেনি। তুলনামূলকভাবে বিভিন্ন হিন্দু ধর্মের যে সকল সংগঠন বা হিন্দু ধর্মের সাথে যুক্ত যে সকল মানুষজন আছেন, তারা কিন্তু তাদের গুরুদেব বা তাদের কালচারটাকে নিয়ে এগিয়ে চলেছে, তাদের পরম্পরা এগিয়ে চলেছে। কিন্তু আদিগুরু শঙ্করাচার্য যে পরম্পরায় যুক্ত যারা আমরা আছি, যারা হিন্দু আছেন এই পশ্চিমবঙ্গে, তারা কিন্তু সেইভাবে সাংগঠনিকভাবে বা মানুষের কাছে শঙ্করাচার্যর যে বাণী, যে মার্গদর্শন বা তিনি যে আমাদের শিক্ষা দিয়েছিলেন 2500 বছর পূর্বে, সেইগুলো আমরা হয়তো ভুলতে বসেছি বা অনেকেই জানেন না। এই ভুলতে বসা বা যারা জানেন না তাদের মাঝখানে আমরা একটা সেতুর কাজ করছি। তো সেই ভাবনা নিয়েই আমাদের আদিগুরু শঙ্করাচার্য মূর্তি স্থাপন। এবার মন্দির মূর্তি স্থাপন কেন? আমরা তো প্রচারটা অন্যভাবেও করতে পারতাম, কিন্তু আমরা জানেন যখন আমরা কোনো পূজা অর্চনা করি, আমরা যদি হিন্দু ধর্ম হই, আজকে যে আমাদের বাঙালি সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো গেল, গত বছর প্যান্ডেমিকের জন্য সেভাবে আমাদের আনন্দ উৎসবটা করতে পারেনি অনেকে, কিন্তু এই বছর সেটা আমরা অনেকেই করতে পেরেছি। এবার যদি দেখা যায়, ধরুন আপনি একটা বড় মণ্ডপে গেলেন, মণ্ডপে গিয়ে বিশাল বড় প্যান্ডেল হচ্ছে, লাইট সাউন্ড সবই বড়, কিন্তু দেখছি মূর্তি নেই, একটা ঘট আছে। তাহলে কি আপনাদের সেই মনের মধ্যে সেই ভালো লাগাটা বা সেই শ্রদ্ধাটা আসবে? কখনই আসবে না। যদিও প্রত্যেকটা পুরোহিত ব্রাহ্মণ আমরা ঘটেই পুজো অর্চনা করি মেনলি, কিন্তু তা সত্ত্বেও মূর্তির একটা মহিমা আছে। অর্থাৎ আমরা যাকে দেখে আমাদের ভক্তি ভাবটা জাগবে। তো তখন কাউকে বলতে হয় না এটা মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, কাউকে বলতে না, সবাই জানি। ইভেন কি আমরা অসুরকেও চিনি যে এটা অসুর। তো ঠিক সেরকমভাবে আজকে যখন আমরা সনাতন ধর্ম প্রচার করব, আমরা যদি তার মূর্তিটিকে যদি আমরা সামনে না আনতে পারি, তাহলে সাধারণ মানুষকে আমরা জানাবো কি করে? এবং মূর্তি স্থাপন আমরা কোথায় করব? তার জন্য একটা জায়গা দরকার। সেই জায়গার জন্য আমাদের সেই জায়গার সাথে সাথে কি প্রয়োজন? একটা মন্দিরও প্রয়োজন। অর্থাৎ আমরা আদিগুরু শঙ্করাচার্যকে আমরা সেই পার্কের মতো হাফ বাস্ট মানে ফলক টাইপের করে, বা যেরকম হয়ে থাকে কোনো একটা মহাপুরুষ বা মনীষীর একটা পার্কে দিয়ে দিলাম, তার কোনো পরিচর্যা নেই, তার কোনো মেনটেনেন্স নেই, যার ফলে কি সেটা নোংরা হয়ে পড়ে থাকে, সেটা আমরা চাই না। যদি আমরা করতেই পারতাম তাহলে আমরা অনেক আগে করতাম, কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে এটা ছিল যদি করতে হয় প্রপারলি করবো। অর্থাৎ আমরা পুজো অর্চনা আরতির মাধ্যমে প্রতিদিন মানুষ জানতে পারবে যে আদিগুরু শঙ্করাচার্যর পূজা হচ্ছে, তার আরতি হচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে। তো এই বিষয়গুলো যখন মানুষের মধ্যে নাড়া দেবে, তখনই তার মধ্যে জানবে যে তার মধ্যে আগ্রহ প্রকাশ হবে যে আদিগুরু শঙ্করাচার্য। কারণ আমরা প্রথম যখন হাওড়ায় মন্দির করি, বিভিন্ন মানুষ এসে জিজ্ঞেস করছিলেন এই মূর্তিটি কার। তো এটা আমাদের কাছে শোনাটা আমাদের কাছে খুব লজ্জাজনক যে আমরা আদিগুরু শঙ্করাচার্য যেই পরম্পরায় আজ সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী চলছে, সেই পরম্পরার যিনি আদি, তাকেই মানুষ চিনতে পারেন না বা ভুলে গেছেন। আমরা পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা চিনি, আমরা স্বামী বিবেকানন্দকে চিনি, আমরা বামাক্কাবাকে চিনি, আমরা তৈলঙ্গ স্বামীকে চিনি, আমরা বিভিন্ন সাধু সন্ন্যাসী যারা ভারতবর্ষের বুকে এক এক সময় এক একভাবে এসেছিলেন এবং তারা শাস্ত্রকে তার সাথে ধর্মকে নিয়ে গেছিলেন। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের গৌরাঙ্গ মহাপ্রভু, তাকেও আমরা চিনি, কিন্তু সেই পরম্পরার যিনি আদিগুরু, সেই আদিগুরুকে আমরা চিনতাম না। তো সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা অ্যাস্ট্রোলজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আমাদের আরও যে 3টি সংগঠন আছে, সেটি হচ্ছে সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ এবং আদিগুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং আমাদের যে মহিলা শাখা আর্যামা, আমরা সবাই মিলে এটা একত্রিত ভেবে ভাবনা চিন্তা নিয়ে আমরা এই মন্দির প্রতিষ্ঠা করি। শুধু মন্দির প্রতিষ্ঠা না, তার সাথে সাথে তার যাতে প্রচার হয়, তার জন্য আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সারা পশ্চিমবঙ্গে আমরা আদিগুরু নামটি প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে পারি।
এই মুহূর্তে আপনারা অ্যাস্ট্রোলজি ও অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী দিনের কি কি কর্মসূচি নিয়েছেন সেই সম্পর্কে যদি আমাদের একটু বলেন। প্রথমত হচ্ছে যে আমাদের 2017 সালের মে মাস থেকে আমাদের সংগঠনের যে সকল সদস্য আছেন, সিনিয়র বা যারা পরবর্তীকালে আমাদের সংগঠনে যুক্ত হয়েছেন, তাদের সবসময় একটা কর্মসূচিদের মধ্যে দিয়ে আমরা চলি। প্রত্যেকের এই কর্মসূচিতে একটা ইনভলভমেন্ট থাকে। যেমন আমরা জাস্ট কিছুদিন আগে আমাদের যে বিগত দিনে, এক সপ্তাহ হয়নি, আমরা সিঙ্গুরে একটি মন্দির স্থাপনের জন্য শিলান্যাস অনুষ্ঠান করলাম। সেই শিলান্যাস অনুষ্ঠানের ঠিক 15 দিন আগে আমাদের যে মহিলা শাখা সংগঠন আরজামা আছেন, তারা ওখানে প্রায় 300 ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা নতুন বস্ত্র প্রদান করেছি। ঠিক ওইখানেই আমরা আবার বয়স্ক মানুষদের, যারা সিনিয়র মানুষ আছেন, তাদেরকেও আমরা বস্ত্র বিতরণ করেছিলাম। এছাড়া আমাদের নরনারায়ণ সেবা তো আমাদের 1 মাস 2 মাস পরপর থেকেই থাকে। এই যে প্যান্ডামিক সিচুয়েশন গিয়েছিল, সেখানে সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ প্রায় 550 পুরোহিতকে বিভিন্ন রাজ্য, মানে আমাদের যে রাজ্যের বিভিন্ন জেলায় আমরা সেই সমস্ত পুরোহিতদের সাথে যোগাযোগ করে তাদের কিছু অর্থ সামগ্রী এবং কিছু খাদ্য সামগ্রী, ওষুধ আমরা তুলে দিতে পেরেছিলাম। এছাড়া আমাদের প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প থাকে। অল্প সংখ্যক সীমিত মধ্যেই আমরা নিজেদেরকে রাখি, কারণ আমরা বিশাল বড় করে হয়তো করে উঠতে পারি না, কিন্তু আমাদের মধ্যে যেটুকু আমাদের সদস্যদের যে ঐকান্তিক প্রচেষ্টা, সেখানে সর্বদাই আমাদের হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প খুব সার্থকতা পেয়েছে। এছাড়া আমাদের চক্ষু পরীক্ষা শিবির, তার সাথে সাথে মেডিকেল চেক আপ, এগুলো আমাদের চলতেই থাকে। এবং যদি কখনো কোনো মানুষ বিপদে পড়ে থাকে, সেই বিপদটি যদি তার জীবনে কোনো একটি জায়গা তাকে ক্ষতি করে দেয়, সেই দিক দিয়ে দেখতে গেলেও আমরা তার বিষয়টিকে জেনে আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করি তার পাশে দাঁড়ানো, এবং আমাদের সীমিত ক্ষমতায় আমরা তাকে সেই সাপোর্টটা করার চেষ্টা করি। এছাড়া যদি দেখেন যে আমরা যেহেতু আদিগুরু শঙ্করাচার্য, সেই পরম্পরায় আমরা নিত্য হচ্ছে কিছু না কিছু কর্মসূচি রাখছি। সেই দিক দিয়ে দেখতে গেলে ধর্মীয় কর্মসূচি বলতে পারেন, যেটা আমরা আবার নতুন করে শুরু করতে চেয়েছি বা করেছি, সেটা হচ্ছে একদম বন্ধ হয়ে গেছিল নগর সংকীর্তন, যেটা আমরা আগে ছোটবেলায় শুনেছিলাম, বা হয়তো আমি মনে নেই, আমার বাবা মায়েরা বা তারও বাবা মায়েরা আরও আগে তারা নগর সংকীর্তনটাকে আমাদের দেখেছিলাম গলিতে গলিতে ভোরবেলা সবাই নগর সংকীর্তন করতে যেতেন। সেই নগর সংকীর্তনটাও আমরা কিন্তু সিঙ্গুরের জায়গা থেকে শুরু করেছি। কলকাতায় এই মতো শুরু করে উঠতে পারিনি, কারণ কিছু ওই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কিছু রুলস রেগুলেশনের বাধ্যবাধকতা এটা শুরু করতে পারিনি। কিন্তু গ্রামের দিকে এটা আমরা অল্প সংখ্যক লোক নিয়ে এই নগর সংকীর্তনটা শুরু করেছি। আবার যদি বলেন সনাতন ধর্মের জন্য আমরা নতুন কি কর্মসূচি নিচ্ছি, সবচেয়ে বড় যে কর্মসূচি সেটা হচ্ছে আমাদের জেলায় জেলায় আমাদের সনাতন ধর্মের প্রচারের ক্ষেত্রে আদিগুরু শঙ্করাচার্যের মন্দির ও মূর্তি স্থাপন। আমরা সিঙ্গুরে যে মন্দির মূর্তি স্থাপনের যে শিলান্যাস অনুষ্ঠানটা জগৎগুরু শঙ্করাচার্যর করকমল দ্বারা যেটা উদ্ঘাটন হলো, সেখানে আমরা শুধু আদিগুরু শঙ্করাচার্য না, সেই পরম্পরায় আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুরও মূর্তি স্থাপন হবে। এটি একটা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে নতুনত্ব, বা বলতে পারেন এক অভিনত্ব। এই কারণে নতুনত্ব, কারণ আমরা যেইভাবে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে থাকি, আমরা কিন্তু আমাদের এই মন্দিরে যেটি প্রতিষ্ঠিত হবে, যেটি শিলান্যাস হয়েছে, সেখানে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে অন্যভাবে দেখব। আমরা সাধারণত দেখে দেখে 2 হাত তুলে, মানে 2 বাহু তুলে আমরা চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা দেখে থাকি। এইখানে আমরা যেটা দেখব, তিনি তার শিখা থাকবেন এবং হাতে দণ্ডি থাকবেন। তিনি যে দণ্ডি স্বামী, সেখানে পশ্চিমবঙ্গের বহু মানুষই জানেন না যে চৈতন্য মহাপ্রভু ছিলেন দণ্ডি স্বামী, এবং তিনি শঙ্করাচার্য পরম্পরার সাথেই যুক্ত ছিলেন। তো এই বিষয়টাকেও আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আগামী দিনে অর্থাৎ 28শে নভেম্বর আমরা শিলিগুড়িতে যাচ্ছি। আমাদের সংগঠনের সদস্যরা যাচ্ছেন ওখানে। আরেকটি জমি, ওখানে আমাদের কর্মকাণ্ড দেখে ওখানকার কিছু মানুষ আনন্দিত হয়ে এবং সনাতন ধর্ম প্রচারের ক্ষেত্রে তারা আমাদের কিছু জমি দান করছেন। সেই জমির উপর আমরা আর 3য় আদিগুরু শঙ্করাচার্য মন্দির স্থাপন করব। তো আমাদের এই কর্মসূচিগুলো ক্রমাগত চলতেই থাকে, কারণ আমরা বসে থাকি না। তার সাথে সাথে আমাদের প্রতি বছর যেটা আমাদের হচ্ছে একটা
বড় ধরনের কর্মসূচি থাকে, সেটা হচ্ছে পুরোহিতদের শারদ সম্মান, যেটা এই বছরও করেছি, এবং তার সাথে সাথে আমাদের বাসন্তী দুর্গাপূজা যেটা আমরা করি, এবং বাসন্তী দুর্গাপূজা আমরা 5 দিন ব্যাপী আমরা অনুষ্ঠান রাখি। এই অনুষ্ঠানগুলো সামাজিক ক্ষেত্রে, কোনোদিনও বস্ত্র বিতরণ, কোনোদিনও ব্লাড ডোনেশন ক্যাম্প, কোনোদিনও নরনারায়ণ সেবা, কোনোদিনও চক্ষু পরীক্ষা শিবির, কোনোদিনও স্বাস্থ্য পরীক্ষা শিবির, এগুলো আমাদের পরপর চলতেই থাকে। অর্থাৎ আমাদের বছরে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে সরে যাই না। আমরা শুধু যে জ্যোতিষতন্ত্র প্র্যাকটিস করে নিজেদের জন্য ভাবনা চিন্তা করি তা নয়, আমরা সমাজের স্বার্থে এই কাজগুলো আমরা করতে থাকি। এবং আগামী দিনে আরও একটি বড় কর্মসূচি, যেটা আমাদের কাছে একটা পরম সৌভাগ্য, যে আমরা জানি মকর সংক্রান্তি সেটা হচ্ছে গঙ্গাসাগরের মেলা হয়। আমাদের একটা কথাই আছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো সেই তীর্থযাত্রা বলতে পারেন গঙ্গাসাগরের যে মেলায়, সেখানে যে আদিগুরু শঙ্করাচার্যর পরম্পরায় আমাদের যিনি বর্তমান ইস্টার্ন জোনের যিনি শঙ্করাচার্য আছেন, স্বামী নিশ্চলানন্দ মহারাজ, তিনি থাকছেন। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 550 থেকে 600 হচ্ছে আমাদের সাথে যুক্ত আদিত্য বাহিনীর সদস্য এবং অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য, সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ এবং আর্যামার সকল সদস্যরা ওখানে উপস্থিত থাকবেন। এবং আমাদের যিনি গুরুদেব শঙ্করাচার্য, তার সান্নিধ্যে থেকে তার সহিত আমরা সেই পুণ্য স্নানে আমরা স্নান করব। এটা আমাদের কাছে একটা পরম সৌভাগ্য, এবং এই কর্মসূচিটাকেও আমরা বৃহত্তর ভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি, যাতে বেশি করে মানুষকে আমরা গুরুদেবের সান্নিধ্যে থেকে এই পুণ্য স্নানে অংশগ্রহণ করাতে পারি। তো এই কর্মসূচিগুলো আমাদের আগামী দিনে চলছে। আর একটা প্রশ্ন আমাদের মনে যাচ্ছে, জগৎগুরু শঙ্করাচার্য হলেন একজন সাধু ব্যক্তি সম্প্রদায়, আর আপনারা হলেন গৃহী সম্প্রদায়, তো আপনাদের সাথে উনি কিভাবে মিলিত হলেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, জগৎগুরু শঙ্করাচার্য তিনি সবসময় চেষ্টা করেন যে গৃহীদের বাড়ির সাথে যুক্ত হতে। তিনি যখনই ভারতবর্ষের যেই রাজ্যেই তিনি যান না কেন, যখন তিনি প্রবাসে যান বিভিন্ন হচ্ছে কর্মসূচি নিয়ে, বিশেষ করে প্রবচনের ক্ষেত্রে, সনাতন ধর্মের প্রচারে, তিনি যে বাসস্থানে থাকেন তার 95% তিনি সবসময় সংসারী ব্যক্তিত্ব বা গৃহী যারা আছেন তাদের বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার উদ্দেশ্য একটাই, কারণ সংসার ধর্মের থেকে যারা ঈশ্বরের নাম নেন তাদের কাছে যদি আমরা সনাতন ধর্মটা পৌঁছে দিতে পারি, তাহলে সনাতন ধর্মের প্রসারটা ভালো হবে। কারণ আমরা জানি ভক্ত এবং ভগবান এই দুটো পরস্পরের সাথে যদি এক মাঝখানে যদি কোনো ভালো ব্রিজ না থাকে, তাহলে কিন্তু কারোরই হচ্ছে গ্রহণযোগ্যতা থাকবে না। অর্থাৎ ঈশ্বর, আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে কোনো ভগবানের অস্তিত্ব একমাত্র ভক্তের দ্বারাই নির্ধারিত হয়। এটা আমার টোটালি ব্যক্তিগত মতামত। কারণ আমি মনে করি ভক্তই ভগবানকে জাগ্রত করে। আমরা কথায় বলি না যে এই মন্দিরটি জাগ্রত, ওই মন্দিরটি জাগ্রত, কেন? অর্থাৎ সেই কোনো না কোনো ভক্ত প্রথম হয়তো সেই মন্দিরের তার কোনো মানসিক চাহিদা বা তার কোনো সংসার জীবনে কোনো চাহিদা সে মন্দির থেকে সে মেটাতে পেরেছে, তখন সে বলে মন্দিরটি খুবই জাগ্রত, বা এই মন্দিরে পূজা অর্চনা করলে তার জীবনে অনেক সুফল পেয়েছে। তার মানে কি, ভক্ত সেই মন্দিরের প্রচার কে করলো? না সেই হচ্ছে ব্যক্তি করলো। সেই ব্যক্তি কোথাকার? না তিনি হচ্ছেন সংসারে থাকে। অর্থাৎ সংসারে থেকে যে ঈশ্বরকে যে ডেকে নিজের সুখ সমৃদ্ধিটা নিয়ে আসছে, তখন সে সংসার জীবনে সুখ হচ্ছে খুশি হতে পারছে বা সুখ আনতে পারছে, পরিবারকে ভালো রাখতে পারছে। কার জন্য? ঈশ্বরের জন্য, অর্থাৎ ভগবানের জন্য। অর্থাৎ ভগবান এবং সাধারণ মানুষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক স্থাপন। ঠিক সেরকম আমাদের যিনি শঙ্করাচার্য আছেন, তিনি সবসময় আমাদের বলেন যে ছোট ছোট বাচ্চা, মহিলা, ছোট যে কোনো হচ্ছে ধরনের বয়সে সবাইকে একত্রিত করো। কারণ তারা যদি না গ্রহণ করেন ধর্মটাকে, যদি তারা গ্রহণ না, কারণ সাধু সন্ন্যাসীরা তারা তো গ্রহণ করেছেন, বলেই তো তারা সন্ন্যাস জীবন যাপন করছেন। তাদের একটা ডেইলি তাদের যে অ্যাক্টিভিটিস আছে, ভোরবেলা থেকে শুরু করে একদম রাত্রির যতক্ষণ তারা ঘুমাতে যাচ্ছে, তাদের যে অ্যাক্টিভিটিস, একটা সংসার জীবনে সেই অ্যাক্টিভিটিস থাকে না। আমাদের সংসার জীবন আর তাদের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে, রুলস রেগুলেশন বা নিয়ম আছে, সবই পার্থক্য। তাহলে আমাদের সংসার জীবনের থেকে যখন আমরা ভগবানের নামটা করতে পারছি, স্মরণ করতে পারছি, তার মানে তার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি। এটা আমাদের গুরুদেবের হচ্ছে ভাবনা চিন্তা। তো সেই হিসাবে তিনি যখন হচ্ছে আমাদের
হচ্ছে গৃহীদের বাড়িতে থাকতে ভালোবাসেন, গৃহীদের সাথে নিয়ে, কারণ যখন প্রবচন হয় তিনি যখন হচ্ছে আমাদের সাথে কথা বলেন কখনোই মনে হবে না তিনি শঙ্করাচার্য, তিনি একজন সাধারণ মানুষ, আমাদের সাথে পুরো মিলেমিশে যান। আমাদের প্রত্যেকটা কথার, আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যায় যখন আমরা তাদেরকে বলি বা যে কোনো বিষয় যখন আমাদের আগ্রহ প্রকাশ করি তখন তাকে জানালে তিনি সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দেন। তার মানে তিনি সংসার জীবন সম্বন্ধে তার মধ্যে সেই জ্ঞান বা সেই অজানা জিনিসকে জানার যে বিষয়টা তার মধ্যে যে আছে সেটা আমাদেরকে জানিয়ে দেন বা আমাদের মধ্যে সেটা প্রকাশ পায়। তো বিষয়টা হচ্ছে সেই জন্য যে আমরা যখন আদিগুরু শঙ্করাচার্য মন্দিরকে নিয়ে ভাবনা চিন্তা করেছি আমরা গৃহী হয়ে, তার কারণ আমরা চাই, কারণ আমরা যদি আদিগুরু শঙ্করাচার্য জীবনী দেখি তিনিও সংসার জীবন থেকে বেরিয়েছিলেন, কিন্তু তারও মা ছিলেন, তারও বাবা ছিলেন, অর্থাৎ তারও একটা সংসার জীবন ছিল, হয়তো কিছু অল্প সময়ের জন্য। তো সেই দিক দিয়ে দেখতে গেলে প্রত্যেকটা সাধারণ মানুষ বা আমরা যদি পুরনো মহাকাব্য বা বিভিন্ন আমরা যে ধর্মশাস্ত্র দেখে থাকি যে ভক্তের সাথে ভগবানের একটা ওতপ্রোতভাবে একটা সরাসরি একটা যোগ স্থাপন আছে। কারণ ভক্ত যদি ভগবানকে প্রপারলি ডাকে তাহলে ভগবানের তাকে সাড়া দিতে বাধ্য, এটা আমার ব্যক্তিগত মতামত। তো অনেকে এটা ডিফার করতেই পারে, অনেক যুক্তিতর্ক আছে, সেই যুক্তিতর্কে না গেলে আমার ব্যক্তিগত মত, যদি আমরা যদি ঈশ্বরকে যদি ঠিকভাবে আমরা যদি স্মরণ করতে পারি, তাকে যদি ঠিকভাবে আমরা পূজা অর্চনা করতে পারি, তার নাম স্মরণ করতে পারি, তিনি সাড়া দিতে বাধ্য। তো সেরকম যে আমরা জ্যোতিষ হয়েছি এবং তন্ত্র হয়েছি তার মানে আমরা সনাতন ধর্ম থেকে তো সরে যেতে পারি না। তো সেইখানে সনাতন ধর্মকে যিনি রক্ষা করেছেন, সনাতন ধর্মকে যিনি হচ্ছে নিজে করা হাতে চারদিকে সারা ভারতবর্ষের বুকে 4টে মঠ স্থাপন করে সনাতন ধর্মের প্রচার করেছেন, সেই দিক দিয়ে দেখতে গেলে তিনি তো নিজে যখন হচ্ছে সনাতন ধর্মের জায়গাটাকে এত শক্তিশালী করেছেন, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে তার স্মরণ করে আমরাও চেষ্টা করবো সনাতন ধর্মকে শক্তিশালী করতে, কারণ সনাতন ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, আপনারা তো এমনি অনেক কিছু কর্মকাণ্ড করেছেন, সাংগঠনিকভাবে আপনারা কতদূর এগিয়েছেন? প্রথমে বলবো যে সাংগঠনিকভাবে আমাদের উদ্দেশ্য কিন্তু পশ্চিমবঙ্গের জ্যোতিষ তন্ত্র পৌরোহিত্যের সাথে যুক্ত যারা তাদের সাথে তাদের পাশে থেকে সাধারণ মানুষকে নিয়ে সমাজ সেবার মাধ্যমে আমাদের সাংগঠনিক বিস্তার। সেই দিক দিয়ে দেখতে এলে 2017 সালের মে মাসে যে সংগঠনটি তৈরি হয়েছিল, আজ পশ্চিমবঙ্গের আমাদের যে প্রফেশনের সাথে যুক্ত, আমাদের সাথে জ্যোতিষ তন্ত্র পৌরোহিত্য যারা করেন, যেই পেশায় যারা যুক্ত, অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ কে চেনেন না এরকম কোনো সদস্য নেই। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। অর্থাৎ যেমন যে ফিল্ডে চেনে, আজ যে কোনো সেলিব্রিটি যদি আমরা ফিল্ম লাইনে ধরি, যদি সেই সিনেমাটা করার পর সেই ব্যক্তিকে যদি কেউ না চেনে তাহলে সেই ব্যক্তির কোনো হচ্ছে গ্রহণযোগ্যতা নেই। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের সংগঠনের সারা পশ্চিমবঙ্গে একটা গ্রহণযোগ্যতা আছে এবং বিগত প্রায় 2 বছর ধরে আমাদের যে কর্মকাণ্ড চলছে বা আমাদের যে আগামী দিনে কর্মসূচি আছে, তো শুধু পশ্চিমবঙ্গে না বিভিন্ন রাজ্য ছড়িয়ে যাবে। যেরকম বেনারসেও আমরা একটি মন্দিরকে পুনরুদ্ধার করে তার আমরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছি। কেন? এটা আমরা কি করে পেলাম? এই সাংগঠনিক শক্তি সেইটা আমরা অর্জন করতে পেরেছি এবং সাংগঠনিক সেটা আমরা বিস্তার করতে পেরেছি। আমাদের সংগঠনের যারা সিনিয়র মেম্বার আছে, আমি আগেও নাম বলেছি, তাদের মধ্যে ধরুন আমাদের হচ্ছে সুব্রত পাল আছে, পার্থ শেঠ আছে, গৌরাঙ্গ আগমবাগিস আছে, অভিজিৎ ব্যানার্জি আছে, বিদেশ চক্রবর্তী আছে, পিন্টু কোলে আছে, রঞ্জন দা বা সুজিত দা, জয়ন্তভূত নাম আমি আগেও বলেছি, রমাদি আছেন, দীপাদি আছেন, ভবানী দা, বাপন দা, সৌমাচার্য দা, সম্রাট বোস, সম্রাট শাস্ত্রী, সম্রাট গাঙ্গুলি, হিমাদ্রি মুখার্জি, উদয় রায়, এরকম অনেক নাম আছে, সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তারা অক্লান্ত পরিশ্রম করেছে সংগঠনকে ধরে রাখার জন্য এবং এই সংগঠনকে শক্তিশালী কখনো ব্যক্তি দ্বারা হয় না, ব্যক্তি সমষ্টির দ্বারা হয়। তো প্রত্যেকের চেষ্টাতে আজ আমরা সংগঠনকে সাংগঠনিকভাবে করেছি। তার সবচেয়ে বড় আরেকটি উদাহরণ, আমরা যখন কোনো আলোচনা করতাম বা কোনো বিষয়ে আমরা কোথাও মিটিং করতাম, তার জন্য আমাদের একটা ঘর ভাড়া করতে হতো বা কারো বাড়িতে গিয়ে একটা জায়গার চেষ্টা করতে। আজকের দিনে আমাদের নিজস্ব একটা বড় অফিস আছে, সেটা আমরা নিজেরা দেখেছেন যে আমাদের অফিসটি কিরকম। তার সাথে সাথে আমাদের নিজেদের একটা রেজিস্টার্ড অফিস এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ অফিসও আছে।
অর্থাৎ সাংগঠনিকভাবে যদি আমরা মজবুত না হতে পারতাম তাহলে আমাদের সংগঠন আজকে শক্ত হতো না। এবং এই সংগঠনকে শক্তিশালী করতে বিগত 6 থেকে 7 মাস হলো আমাদের মহিলা শাখা সংগঠন তারা আমাদেরকে প্রচণ্ডভাবে সাহায্য করছে। তাদের ইন্সপিরেশন, তাদের কর্মদক্ষতা এবং আমাদের পাশে পাশে কাঁধে কাঁধ মিলে তারা কাজ করছে। বিশেষ করে রীতা গোস্বামী আছেন, পিঙ্কি গোস্বামী আছেন, বনানী পাঠক, মোনালিসা সেট, তারপর হচ্ছে মৌমিতা পাল, এরকম অনেকেই আছেন যারা হচ্ছে আমাদের সংগঠনকে যথেষ্টভাবে শক্তিশালী করার জন্য উঠে পড়ে লেগেছে। অর্থাৎ আমরা জানি একটা নারী শক্তি থাকলে প্রত্যেকটা যে কোনো সংগঠনে নারী শক্তি একটা বিশাল পাওয়ার দেয়। সেই নারী শক্তিকে আমরা সাথে পেয়েছি। তার থেকে আমাদের পুরনো সদস্যরা আছেন, নতুন সদস্যরা আছেন, সবার নাম হয়তো বলতে পারলাম না, কিন্তু আমাদের সংগঠন আজকে বিভিন্ন জেলাতেও আছে। যেই জেলার মেম্বাররা সর্বভারত ব্রাহ্মণ পরিষদের বর্তমানে প্রায় 400-র মতো সদস্য আছে, যারা বিভিন্ন জেলাতে থাকে। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা কর্মসূচি তারা অংশগ্রহণ করেন। আজকে আমরা শিলিগুড়িতে শুধু জমি দেখতে যাচ্ছি প্রায় 22 থেকে 24 জন। শুধুমাত্র জমিটা আমরা দেখবো, যারা হচ্ছে যেই জমিটাতে আমাদের একটা তৃতীয় মন্দির স্থাপনের চেষ্টা করছে। অর্থাৎ আমাদের সংগঠনে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। আমরা যে কোনো অনুষ্ঠান, যে কোনো ক্ষেত্রে আমরা একত্রিতভাবে কাজ করি। এটা আমাদের বলতে পারেন একটা পজিটিভ সাইড, যে আমাদের সংগঠনের প্রত্যেকটা সদস্যের সাথে একটা পারিবারিক সম্পর্ক স্থাপন করেছে, যেটা একটা সংগঠন করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের সংগঠন আজকে পশ্চিমবঙ্গে একটা ওয়েল স্টাবলিশড। এটা অহংকার না, এটা বলতে পারেন আমাদের একটা গর্ব। নেক্সট হচ্ছে যদি দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, আমাদের যে প্রথম আদিগুরু শঙ্করাচার্য মন্দির স্থাপন হয়েছিল হাওড়ায়, সেখানে বিশেষ যে সহায়তা করেছেন দিব্যেন্দু মুখার্জি, আমাদের এক্স এমএমআইসি, তার সহায়তায় আমাদের এই মন্দিরটি পূর্ণ রূপ পেয়েছিল বা আমরা করতে সার্থক হয়েছি। তো সেই মন্দিরটি যখন আমরা উদ্ঘাটন করি, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ডিএম, এসপি থেকে শুরু করে এডিএম এবং আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি বিগত দিনেও মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি নিজে ভার্চুয়ালি আমাদের মন্দির স্থাপনের জন্য উদ্ঘাটন করেছিলেন ভার্চুয়ালি। তো আমরা সেদিক দিয়ে দেখতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও আমরা যথেষ্ট শক্তিশালী, কারণ আমাদের সাথে বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ লোক যুক্ত হয়েছেন। আমাদের যে দ্বিতীয় মন্দিরটি তৈরি, সেখানকার মিনিস্টার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে, ডিএম থেকে, এসপি থেকে এবং আইবি অফিসার থেকে, সিআইডি অফিসার থেকে, যারা গুরুদেবের ভক্ত বা যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, তারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই যে আমরা আজ শিলিগুড়ি যাচ্ছি, সেখানেও বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেরা আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করছে। কারণ যে কোনো কর্মকাণ্ড করতে গেলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দরকার। কিন্তু তারা কেন সাপোর্ট করবে? কারণ তারা দেখেছেন, তারা বুঝেছেন, তারা আমাদের পোর্টফোলিও দেখেছেন যে আমাদের সংগঠনের যে ওয়েট বলতে পারেন, ভার বা ধার দুটোই আছে। অর্থাৎ আমাদের গ্রহণযোগ্যতা যে আছে, তবেই তারা হচ্ছে আমাদের সাথে সাপোর্ট করছে। কারণ তাদের প্রথমে সাপোর্ট নিয়ে আমাদের গ্রহণযোগ্যতা তৈরি করিনি, আমাদের গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার পর তারা আমাদের সাপোর্ট করেছে। তো এটা আমাদের সাংগঠনিকভাবে একটা বলতে পারেন গর্ব। এবং কেউ যদি মনে করেন এটা আমাদের অহংকার, তাহলে এই অহংকারটা আমরা চালিয়ে যেতে চাই। কারণ আমাদের বেশ কিছু কর্মসূচি, আর সবচেয়ে বড় অহংকার আমাদের কাছে বা গর্ব বলতে পারেন,
আদিগুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট ও অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় পশ্চিমবঙ্গে সর্বপ্রথম হাওড়াতে এক নতুনভাবে অভিজ্ঞ জ্যোতিষ মণ্ডলীর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান আদিগুরু শঙ্করাচার্য বৈদিক রিসার্চ ইনস্টিটিউশন। ভর্তি চলছে, যোগ্যতা 18 ঊর্ধ্ব, মাধ্যমিক স্তরে উত্তীর্ণ। বিশদে জানার জন্য যোগাযোগ 7003071382 অথবা 8981118898 অথবা 9830668137।